আচ্ছা, যেটা বলতেছিলাম যে আমাদের যে আমরা যে পুরো কোর্স জুড়ে যে কাজগুলো করব বা যে প্রজেক্ট গুলা করব বা আপনারা যে প্র্যাকটিস গুলা করবেন, এগুলার একটা রেকর্ড রাখতে হবে। তো এই রেকর্ডটা ডেভেলপারদের জন্য হচ্ছে গিটহাব, যেটা হচ্ছে ডেভেলপারদের মাস্ট বি বা থাকতেই হবে। এটা না থাকলে আপনারা কোনো জায়গায় জবের জন্য রিমোটে বা ফ্রিল্যান্সিং যেটাই বলেন, কোনো জায়গায় আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না। কারণ আপনারা যদি কেউ বলে যে আপনি কি কাজ করছেন, আপনি কিন্তু গুগল ড্রাইভ লিংক দিতে পারবেন না। কারণ প্রফেশনাল কোনো জায়গায় আপনার গুগল ড্রাইভ লিংক দেওয়ার কোনো সিস্টেমই নেই। আপনার ফ্রিল্যান্সিং জন্য ফাইবারে যাবেন বা আপওয়ার্কে যান। এগুলা হচ্ছে সবচেয়ে জনপ্রিয় এখন বর্তমানে, বা সবাই এটা নিয়েই কথা বলে। তো ফাইবারে বা আপওয়ার্কে যদি যান, দেখবেন যে ওই জায়গায় গুগল ড্রাইভ অ্যাড করার কিন্তু কোনো স্পেস নেই। আপনার হচ্ছে ওই জায়গায় ডেভেলপারদের জন্য থাকে গিটহাব, আর ডিজাইনার যারা থাকে অর্থাৎ ইউএক্স ইউআই ডিজাইন অথবা হচ্ছে যে গ্রাফিক্স ডিজাইন নিয়ে যারা কাজ করে তাদের জন্য ড্রিবল বা এই টাইপের ওয়েবসাইট গুলো থাকে। তো এখন কথা হচ্ছে যে আপনি যে প্র্যাকটিস গুলা করবেন, অর্থাৎ আপনার ক্লাস ওয়ান ক্লাস টু বা আপনারা যে নর্মাল প্র্যাকটিস গুলা করবেন, এইগুলা কি কারণে আপনি গিটহাব অ্যাকাউন্টে অ্যাড করবেন বা আপনার এগুলা সাজায় রাখবেন? কারণ হচ্ছে আপনি নরমালি একটা জিনিস চিন্তা করেন যে আপনার একজন দুইজন লোক আছে সামনে। এখন আপনার ফ্রেন্ড, ওরে আপনি ছোটবেলা থেকে ওর সাথে একসাথে বড় হয়েছেন। আর আরেকজন অপরিচিত ব্যক্তি হঠাৎ করে আমি আপনার সামনে আসলাম। এখন আপনারা বলল যে আপনার এক জায়গায় যাইতে হবে, কিন্তু 2 লাখ টাকা আপনার কাছে আছে, সেই টাকাটা আপনি রাইখা যাইতে হবে। আপনি কার কাছে রাখবেন? অবশ্যই আপনার পরিচিত যে ফ্রেন্ড, যার সাথে আপনি ছোট থেকে বড় হয়েছেন, যার সবকিছু আপনি জানেন চিনেন, তার কাছে রাখবেন। কারণ তার কাছে রাখলে টাকার একটা সিকিউরিটি আছে, হারায় গেলে তারে ধরতে পারবেন বা খুঁজে বের করতে পারবেন। তো এইরকমই আপনার যে লার্নিং কার্ভটা বা লার্নিং যে প্রসেসটা, স্টেপগুলা যখন আপনার গিটহাব অ্যাকাউন্টে অ্যাড করা থাকে বা সাজানো থাকে, যখন আপনি গিটহাব অ্যাকাউন্টটা কোনো জায়গায় জবের জন্য বা ইসের জন্য সিভিতে অ্যাড করে দেন, তখন তারা যখন গিটহাব অ্যাকাউন্টগুলো চেক করে, বাংলাদেশে চেক না করলেও বাইরের কান্ট্রিতে কিন্তু ওরা অনেক সময় নেয়, এরপর এগুলা চেক করে এরপর হচ্ছে অ্যাপ্রুভ করে। তো এইগুলা যখন ওরা প্রত্যেকটা পার্সনের চেক করে, যখন দেখে যে আপনার এক গিটহাব অ্যাকাউন্টটা, ধরেন যে আপনার এখন থেকে সময় মনে করেন যে 6 মাস লাগলো ফুল, মনে করেন যে একটা লার্নিং প্রসেস কমপ্লিট করতে। তো এই 6 মাস পরে যে এই অ্যাকাউন্টটা 6 মাস আগের, অ্যান্ড এই 6 মাসে ও যেই যেই কাজ করছে এগুলা প্রত্যেকদিন আপলোড করা হয়েছে একটা টাইম কার্ভ সহ গিটহাবে। কোন সময় কোন সিস্টেমটা আর আপলোড করা হয় and কোন সময় কোনটা কমিট করা হয়, এগুলা সব ডেট টাইম থাকে। তো প্রত্যেকটা যখন আপনার টাইম টু টাইম আপলোড করা থাকে, তখন এটা উনি দেখে যে না, এই যে ক্যান্ডিডেটটা আছে ওর পুরা যে লার্নিং প্রসেসটা এটা আমার সামনে আছে। তো উনি ওই সময় আপনার ওই যে প্রোফাইলটা বা আপনার যে সিভিটা, এটা একটা ভালো পায়, রেটিং পায়। যার কারণে আপনার হচ্ছে আপনার অনেক সময় ইন্টারভিউ বা ইন্টারভিউর ক্ষেত্রে বা জবের ক্ষেত্রে এটা অনেকটা আপনার জন্য প্লাস পয়েন্ট হিসাবে কাজ করে, যে আপনার 4টা প্রজেক্ট আছে, কিন্তু আপনার যে আগের লার্নিং কার্ভ গুলা বা লার্নিং প্রসেস গুলা বা যে আগের যে ছোট ছোট আপনি কোড গুলা করছেন বা ছোট ছোট প্রোগ্রাম করছেন, প্রবলেম সলভিং করছেন, এগুলো আপনার গিটহাবে আপলোড করা আছে। তো তখন দেখা যায় কি যে যার 5টা প্রজেক্ট করা আছে তার চেয়ে আপনার সিভিটা আগায় থাকে। তো এই কারণে হচ্ছে আমাদের যেই কোডগুলো আমরা লিখবো বা আমরা যে শিখার জন্য ছোট ছোট যে 1 লাইনের কোড হইলো যেগুলো লিখবেন, ওইগুলো আপনারা পেন ড্রাইভে রাখবেন। অ্যান্ড আমরা যখন গিটহাবে অ্যাকাউন্ট ক্রিয়েশন অ্যান্ড বাকি যেগুলা ওইগুলা দেখবো। আর চাইলে আপনারা ইউটিউব থেকে দেখে এখন এই গিটহাবের অ্যাকাউন্ট প্রথমে খুলে নিতে পারেন, তাহলে আপনাদের জন্য আরো বেশি সুবিধা হবে। তো আর আমিও ক্লাস শেষে একেবারে লাস্টে দেখায় দিব। তো এখন কথা হচ্ছে যে এই যে লার্নিং প্রসেসটা, এই লার্নিং প্রসেসটাতে আপনারা যেই সিস্টেমটাতে শিখবেন, তো আপনাদের এই জায়গায় হচ্ছে প্রজেক্ট বেশ সবচেয়ে বেশি আপনার দরকার যে ছোট ছোট এগুলা কি বলে হচ্ছে কম্পোনেন্ট কম, যেমন আমাদের নেভিগেশন বার, বাটন, তারপর কার্ড, এরপর হচ্ছে কার্ড স্ক্রল বার, এই টাইপের যে আমাদের ইগুলো আছে, কম্পোনেন্ট গুলো আছে, এই কম্পোনেন্ট গুলো আপনার হচ্ছে ম্যান্ডেটরিলি আগে আপনি মনে করেন যে 3 টাইপের কার্ড, বিভিন্ন টাইপের হয়তো আপনার অ্যাকাউন্টে বা আপনার প্রোফাইলে সব টাইপের কার্ড বানানো বানানো কার্ড, তারপর অনেক টাইপের নেভিগেশন বা নেভিগেশন বার বা নেভিগেশন মেনু, এরকম যেগুলা থাকে এগুলা যাতে আপ করা থাকে। তো এতে কি হয়? এতে হয় যে আপনি যে ভ্যারিয়াস টাইপের কাজ পারেন বা আপনি যে ভ্যারিয়াস টাইপের কার্ভ গুলার সাথে প্রসেস গুলার সাথে যে আপনি কাজ করছেন, এটা আপনার থাকে। আর এগুলো আমরা পুরো দেখবো। তো অত আমরা ডিপে না যাই এখন। তো
এই যে এর জন্য আমাদের সিরিয়ালটা হবে এরকম যে প্রথমে আমরা HTML, CSS শিখবো। তারপরে আমরা জাভাস্ক্রিপ্ট কিছুটা দেখবো। মানে আমাদের যতটুকু আরকি দরকার হয়। এরপরে আমরা টেলউইন্ড শিখার পরে আবার জাভাস্ক্রিপ্টে শিফট করব। দেন আমরা জাভাস্ক্রিপ্ট শেষ করে রিঅ্যাক্ট এর কিছু বেসিক আপনাদেরকে দেখাবো। মানে বেসিক বলতে রিঅ্যাক্ট এর কম্পোনেন্টস, ফাইল স্ট্রাকচার এগুলা নিয়ে আমরা আলোচনা করব। তো এখন এই জায়গায় আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে রিঅ্যাক্টই কেন? আমরা কেন রিঅ্যাক্টই শিখবো? রিঅ্যাক্ট শেখার অনেকগুলা কারণ আছে। এর মধ্যে ১ম কারণ হচ্ছে রিঅ্যাক্ট ফাস্ট। রিঅ্যাক্ট আপনার যেকোনো অন্যান্য কি বলে এগুলোকে ফ্রেমওয়ার্ক থেকে বা অন্যান্য যেকোনো লাইব্রেরি থেকে আপনার ওয়েবসাইটকে ফাস্ট করে। দ্বিতীয় হচ্ছে রিঅ্যাক্ট ডেভেলপার ফ্রেন্ডলি, অর্থাৎ আপনার সাথে রিঅ্যাক্ট এর যে ইন্টারেকশনটা হবে এটা অনেকটা অন্যান্য যে ইগুলা আছে যেমন Vue.js আছে, Next.js আছে, Node.js আছে এইগুলার চেয়ে আপনার সাথে রিঅ্যাক্ট এর যে ইন্টারেকশনটা এটা অনেকটা স্মুথ। যার কারণে ডেভেলপাররা রিঅ্যাক্ট বেশি পছন্দ করে। আর তৃতীয়ত হচ্ছে যে রিঅ্যাক্ট এটা মেটা বা ফেসবুক থেকে ডেভেলপ করা। তো ফেসবুক যে জায়গায় যে জিনিসটা ডেভেলপ করতেছে বা ইনভেস্ট করতেছে ওই জিনিসটা আগামী ৩০ বছর বা ৪০ বছরে মার্কেট থেকে সহজে ভ্যানিশ হয়ে যাবে না। ফেসবুক যতদিন আছে রিঅ্যাক্ট ততদিন থাকবে বা রিঅ্যাক্টে যতদিন ফেসবুক ইনভেস্ট করতে থাকবে, কারণ এটা পুরাটা ডেভেলপই হয়েছে মেটা বা ফেসবুকের ইসের থেকে, ডেভেলপারদের থেকে। তো এইটা যতদিন ফেসবুক ইনভেস্ট করতেছে ততদিন পর্যন্ত এটা যেই করেই হোক মার্কেটে থাকবে। তো এটা নিয়ে আপনাদের আগামীর যে তাড়াতাড়ি যে এখন তো আর কেউ রিঅ্যাক্ট ওয়েবসাইট বানায় না এইরকম কোনো টেনশন আপনাদের থাকতেছে না, যার কারণে আমরা রিঅ্যাক্ট শিখতেছি। তো এই গেল আমাদের মোটামুটি ব্রিফিং। আর এখন হচ্ছে আমরা একটু যদি আমাদের তো আমরা কোড কোড করার জন্য আমাদের একটা কোড এডিটর দরকার। এর জন্য আমরা হচ্ছে ইউজ করব ভিজুয়াল স্টুডিও কোড বা ভিএস কোড। আপনারা যদি অন্য কেউ কোনটা ব্যবহার করে আগে থেকে থাকে আপনারা সেটা ব্যবহার করতে পারেন। তবে হ্যাঁ, ভিএস কোড। আচ্ছা, ভিএস কোড ব্যবহার করার সবচেয়ে মেইন কারণ যেটা ভিএস কোড হচ্ছে মডুলার, অর্থাৎ আপনি যে কোনো একটা এক্সটেনশন ব্যবহার করে এটার পুরো সিস্টেমটা চেঞ্জ করে ফেলাতে পারবেন বা এটা অনেকটা পাওয়ারফুল করতে পারবেন, যেটার কারণে ভিএস কোডই সব প্রফেশনাল যত ডেভেলপার আছে বা ডিজাইনার আছে সবাই ভিএস কোডই ব্যবহার করে। ডিজাইনার বলতে ফ্রন্ট এন্ড ডেভেলপার। তো ভিএস কোড ইনস্টল প্রসেস তাহলে আমাদের আর দেখার দরকার নাই মেবি। ওকে। আর ব্রাউজার হিসেবে ট্রাই করবেন ব্রেভ ব্যবহার করেন, কারণ ব্রেভের ভিতরে যে ব্রেভের যে কনসোলটা এটা অনেকটা আপডেট গুগল ক্রোম বা অন্যান্য যে ব্রাউজার আছে ওইগুলো এই কারণে ট্রাই করবেন ব্রেভ ব্যবহার করেন। আর ব্রেভ সবার আগে আপডেট আসে সিস্টেম, যে চেঞ্জ গুলা হয় ব্রাউজারের মধ্যে এটা আগে ইনক্লুড করা হচ্ছে ব্রেভ। যার কারণে আপনার যে ওয়েবসাইট গুলো এগুলাতে আপনি আর্লি আপডেট করতে পারবেন বা আর্লি যে চেঞ্জ গুলো ওইগুলা করতে পারবেন। যার কারণে ট্রাই করবেন ব্রেভ ব্যবহার করা। And তাহলে আমরা হচ্ছে VS Code ওপেন করি। আচ্ছা, VS Code ব্যবহার করার জন্য আরো কিছু এক্সটেনশনও দরকার হয়। যে এক্সটেনশন গুলো আমাদের এই কোড গুলো দরকার হবে। তো প্রথমেই যেটা দরকার সেটা হচ্ছে লাইভ সার্ভার। তো লাইভ সার্ভার দিয়ে আমরা হচ্ছে যেকোনো একটা কাজ যখন করি বা একটা কোড যখন করি এটা লাইভ প্রিভিউ দেখার জন্য আমরা লাইভ সার্ভার ব্যবহার করি। অ্যান্ড দেন আমাদের হচ্ছে ক্লাস। নাম মনে নেই। আচ্ছা, সিএসএসপি এই ওয়েবসাইটটা মানে এই এক্সটেনশনটা এইটা। তো এটার কাজ হচ্ছে আপনি যখন সিলেক্টর ব্যবহার করবেন কোনো ক্লাস বা আইডি, আপনি যখন এসটিএমএল ওটা, কারণ আপনারা যখন প্রজেক্ট করবেন অনেকগুলা একসাথে ক্লাস থাকে বা থাকে। তো কোনটা সিএসএস এর কোড কোন জায়গায় এটা খোঁজার জন্য আপনাদের স্ক্রল করে অনেকটা টাইম ওয়েস্ট করা লাগে। তো এইটা কি করে আপনাদেরকে জাস্ট আপনি এসটিএমএল এর মধ্যে যদি একটা ক্লাস থাকে, আচ্ছা আমি দেখাই এটা। ওপেন করলাম। আচ্ছা, আপনাদের কোনো ব্যাচ নাম্বার দিছে?
তো ভিএস কোডের এই জায়গায় যে ফোল্ডার, এটা হচ্ছে ফোল্ডার আইকন, অ্যাড ফোল্ডার, আর এটা হচ্ছে ফাইল আইকন। তো আমরা ফোল্ডার আইকন এই জায়গা থেকে নেভিগেশন করতে পারি, আর চাইলে বাইরে থেকেও নেভিগেশন করতে পারি। তবে আমার মনে হয় যে এই জায়গা থেকে নেভিগেশন করলে আমাদের ইজি হয়। তো আমরা আজকে হচ্ছে আমাদের ক্লাস অন তো index.html মানে HTML ফাইল এক্সটেনশন, এগুলো হচ্ছে ফাইল এক্সটেনশন গুলো দিয়ে আমরা বুঝি বা ব্রাউজার বুঝে যে এটা কি ফাইল। এটা যেমন আমরা যে .html দিয়ে বুঝাইতেছি যে এটা HTML ফাইল, এরকম .css দিয়ে আমরা css.js দিয়ে js ফাইল, এরপর এরকম .scss দিয়ে আমরা বুঝাই সাস ফাইল গুলা। তো এগুলা দিয়ে আমরা এরকম ফাইল, নির্দিষ্ট ফাইল গুলারে বুঝাই যে এটা এই প্রোগ্রাম লেখা বা এটার ভিতরে এই কোড লেখা। তো আমরা HTML বা তো এই জায়গায় আমাদের সুবিধা হচ্ছে যে HTML এর একটা নির্দিষ্ট সিনট্যাক্স আছে বা বয়লার প্লেট বলি আমরা সেটাকে, বয়লার প্লেট আছে। তো ওইটা আনার জন্য আমাদেরকে নরমালি অন্য ব্রাউজারে বা অনেকগুলোতে শর্টকাট অ্যাড করা যায়, তবে নোটপ্যাড বা এই টাইপের যে বেসিক কোড এডিটর গুলো আছে ওইগুলোতে আমাদের পুরোটা টাইপ করতে হবে। তো ভিএস কোডের সবচেয়ে সহজ সুবিধা হচ্ছে HTML5, নিচের দিকে ডাউন কি চাপ দিয়ে এরপর আমরা এন্টার দিলে আমাদের পুরো বয়লার প্লেট এই জায়গায় চলে আসে। তো এই জায়গায় আমাদের HTML ফাইলটার স্ট্রাকচারটা আগে দেখি। এই জায়গায় ডকুমেন্ট HTML দিয়ে আমরা বলতেছি যে আমাদের এই HTML ফাইল যেটা আছে এগুলো সব ডকুমেন্ট টাইপ ফাইল, এন্ড এটা HTML ফাইল। এন্ড দেন আমাদের HTML ট্যাগ, এই জায়গায় তো ট্যাগ কোনটা আমাদের এই যে পুরা যে এটা আছে এটারে আমরা বলি এলিমেন্ট, অর্থাৎ এই যে পুরা বডি যেটা আমরা বলতেছি যে এই জায়গা থেকে নরমালি আমরা এত ফর্মালিটিস মেইনটেইন করি না, কিন্তু বইয়ের ভাষায় জান রাখা ভালো যে এই পুরো ওপেনিং ট্যাগ, এই প্রথমটা হচ্ছে ওপেনিং ট্যাগ আর সেকেন্ডটা হচ্ছে আমাদের ক্লোজিং ট্যাগ। যে যেটার ফার্স্টে আমাদের ব্যাকওয়ার্ড স্ল্যাশ আছে, না ফরওয়ার্ড স্ল্যাশ আছে, এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। তো এই দুইটাকে একত্রে আমরা বলি হচ্ছে এলিমেন্ট। যে যে কোনো, যেমন এটা হেড এলিমেন্ট, এটা বডি এলিমেন্ট, এটা এইচটিএমএল এলিমেন্ট। এন্ড এর ভিতরে এই জায়গায় যেগুলো আছে এগুলো হচ্ছে আমাদের যে ওয়েবসাইট রেসপন্সিভ করার জন্য আমাদের এই কোডগুলোর দরকার হয়। তো এইগুলা শিখবো আমরা জাভাস্ক্রিপ্টের পরে। কি কারণে? কারণ এই জায়গায় যখন আমরা রেসপন্সিভ করব তখন আমাদের কিছু নেভিগেশন বার থাকে, নেভিগেশন মেনু থাকে, যেগুলো কাজগুলো করার জন্য আমাদেরকে জাভাস্ক্রিপ্টের হেল্প নিতে হয়। তো এখন যদি আমরা এগুলো বুঝতে যাই তাহলে আমাদের এগুলো আমরা কিছুই বুঝবো না আর আমাদের টাইম, যার কারণে আমরা এখন এগুলো স্কিপ করব। পরে আমরা যখন হচ্ছে সামনে আসি। তো পরে আমরা যখন জাভাস্ক্রিপ্টের বেসিক গুলা জানবো বা জাভাস্ক্রিপ্ট বেসিক গুলা শিখে ফেলবো, তখন আমরা এই রেসপন্সিভ বা মোবাইলের জন্য একটা ওয়েবসাইট কিভাবে আমরা মোবাইলের জন্য, ট্যাবের জন্য, এরপর ল্যাপটপের জন্য, এর বড় স্ক্রিনের জন্য, এইভাবে আলাদা আলাদা প্রত্যেকটা স্ক্রিনের জন্য আমরা ডিজাইন করতে পারি। কারণ নর্মালি আমরা যখন ওয়েবসাইট রেসপন্সিভ না করি তখন আমাদের এই ওয়েবসাইটটা কিন্তু মোবাইলে দেখতে হলে জুম করে, জুম আউট করে, এরপর এরকম ভাবে দেখা লাগে। এটা অনেক ওয়েবসাইটেই হয়, কারণ ওইগুলা সঠিকভাবে রেসপন্সিভ করা হয় নাই, যার কারণে এই সমস্যাটা হয়। তো এই যে সমস্যাটা থেকে সলভ করার জন্যই আমরা রেসপন্সিভ করি। আর আমরা সেটা শিখবো হচ্ছে যখন জাভাস্ক্রিপ্ট শিখবো তখন। তো যেটা বলতেছিলাম যে আমাদের এটা হচ্ছে হেড এলিমেন্ট। তো আমাদের এই হেড এলিমেন্টের মধ্যে থাকে টাইটেল বা ওয়েবসাইটের, আমরা বলি যে এইখানে এই যে নিউ ট্যাগ যেটা আছে এটা হচ্ছে ওয়েবসাইটের টাইটেল। আমি যদি এখন কোনো একটা জায়গায় যাই, যেমন বললাম যে ভিএস কোড ওয়েবসাইটে আমি যদি যাই, ভিএস কোড, হ্যাঁ, তো আমি যদি ভিএস কোড ওয়েবসাইটে ঢুকি তখন এই জায়গায় আমাদের যেটা বলতেছে যে ভিজুয়াল স্টুডিও কোড, কোড এডিটর, এইটা হচ্ছে আমার ওয়েবসাইটের টাইটেল। এইটা থাকে হচ্ছে আমার এই ডকুমেন্টের এই জায়গায়, মানে ডকুমেন্ট এই টাইটেল, টাইটেলের মধ্যে, এই টাইটেল এলিমেন্টের মধ্যে এই জায়গায় আমরা এই এই টাইপ করি। তো এরপরে আমাদের এক্সটার্নাল যে সিএসএস ফাইল থাকে, তারপর সিডিএন লিংক, সিডিএন লিংক বলতে আমাদের ফন্ট, তারপর আইকন, এগুলোর জন্য যে আমরা বাইরের থেকে লিংক অ্যাড করি, ইম্পোর্ট লিংক, এই লিংক গুলো আমরা এই হেডার ট্যাগের মধ্যে রাখি। তো হেডার ট্যাগের মধ্যে এক কথায় এক্সটার্নাল যত কানেকশন থাকে এন্ড আমাদের ওয়েবসাইটের টাইটেল, এই দুইটা জিনিস থাকে হচ্ছে আমার
এই হেডার ট্যাগের মধ্যে। এন্ড আদার্স যে আমরা উইন্ডোর মধ্যে একটা ওয়েবসাইটে যখন সার্ফিং করি তখন আমরা একটা ডিসপ্লের মধ্যে যা কিছু দেখি লেখা বা ইমেজ নেভিগেশন বার যা দেখি এই সবগুলা থাকে আমাদের বডি ট্যাগের মধ্যে। এন্ড ওয়েবসাইটে যত আমরা স্ক্রিপ্ট অ্যাড করি এগুলো আমরা অ্যাড করি হচ্ছে বডি ট্যাগের মধ্যে। এইচটিএমএল এর একেবারে নিচে, মানে এইচটিএমএল এর যে মেন এটা থাকে সেটার একেবারে নিচে। তো যাই হোক, তো এটা হচ্ছে আমাদের বেসিক ওয়েবসাইট। আমরা এই জায়গায় এটা বললাম যে টেস্ট ওয়েবসাইট। টেস্ট। তো এখন লাইভ সার্ভারের কাজটা কি? তো লাইভ সার্ভার হচ্ছে আমরা যখন এই ওয়েবসাইটটাতে চেঞ্জ করতেছি, তো এটার জন্য আমাদের এই জায়গায় ওপেন উইথ লাইভ সার্ভার, এই যে রাইট ক্লিক করলে মাউসে এই জায়গায় এই অপশনটা আমাদের আসে। এটা দিলে আমাদের ব্রাউজার যেটা ওপেন থাকে, আহ, ঠিক আছে, তো ব্রাউজার যেটা আমার ওপেন থাকে এই ব্রাউজারে আমার একটা পেজ ওপেন করে। তো এটা সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে এই জায়গায় আমি যদি কোনো চেঞ্জ করি, কি হ্যালো হ্যালো, তো এই যে আমি এই জায়গায় একটা চেঞ্জ করলাম, আমার এই জায়গায় কিন্তু আর ব্রাউজার রিফ্রেশ করা লাগলো না, অটোমেটিকলি রিফ্রেশ হয়ে আমার এই জায়গায় চেঞ্জটা দেখাচ্ছে। এই যে এই সুবিধাটার জন্য বারবার রিফ্রেশ করার দরকার হয় না, আমি যে চেঞ্জটা করি অটোমেটিকলি দেখতে পারি। এটার জন্য হচ্ছে আর প্রিভিউটা আমরা অ্যাকচুয়াল ওয়েবসাইটের মধ্যে দেখতে পারি। এর এর জন্য আমরা লাইভ সার্ভার এক্সটেনশনটা ব্যবহার করি। তো VS কোডে আমাদের কিছু কোড কাজ মানে সেটিংস চেঞ্জ করতে হবে, যেটা হচ্ছে এই অটো সেভটা অন করে নেবেন সেটিংস থেকে। অটো সেভটা আফটার ডিলে করে নেবেন, তাহলে আপনার বারবার সেভ করতে হবে না, অটোমেটিকলি একটু সময় পর পর মানে নির্দিষ্ট সময় পর পর সেভ হয়ে যাবে। আর আপনাদের প্রেফারেন্স অনুযায়ী ফন্ট সাইজ আর এগুলা চেঞ্জ করে নেবেন। আর ফন্ট ফ্যামিলির ক্ষেত্রে আপনারা ট্রাই করবেন হচ্ছে ফিরা কোড ইউজ করতে। ফিরা কোড ইউজ করলে হচ্ছে এগুলো আপনারা ভিএস কোড মানে কাস্টমাইজেশনের যে ভিডিওগুলো এগুলোতে দেখবেন, ইউটিউবে অনেক অ্যাভেলেবল আছে। তো ভিরান কোড ইউজ করলে কি হয়, আপনি যেই সাইন গুলা ইউজ করেন যেমন জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে এগুলা বেশি ইউজ করা হবে আপনাদের। তো ওই সময় যে কন্ডিশনাল সাইন বা যেগুলো ব্যবহার করবেন ওইগুলার একটা থাকে, অ্যাকচুয়াল যে এটা ওইটা আমরা দেখতে পারবেন আর কি। তো যাই হোক, আহ, এই জায়গা থেকে ফন্ট সাইজটা ওপেন করবেন আর হচ্ছে টেক্সট র্যাপ নামে একটা অপশন আছে। ও, এই যে ওয়ার্ড র্যাপটা অন করে দিবেন। তাহলে কি হবে, আর আপনার ব্রাউজারে আপনার বারবার ডানে বামে স্ক্রল না করে শুধুমাত্র একবারই করলে মানে আপনার টেক্সটটা দিলে মাঝখান থেকে হচ্ছে ইয়ে হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের ইয়ে। তো এখন আমরা এই জায়গায় একটা সিএসএস ফাইল নিই। সিএসএস ফাইল দিলাম যে style.css এখন যেটা বলতেছিলাম যে এটা আমরা লিংক করবো হচ্ছে এই জায়গায় লিংক ট্যাগের মাধ্যমে। লিংক নামে আমাদের একটা ট্যাগ আছে এই জায়গায় href এর মধ্যে। তো এই জায়গায় আমরা রিলে বলতেছি যে আমরা কি টাইপের ডাটা শিট বা কি টাইপের ডাটা আমরা এই জায়গায় অ্যাড করতে চাইতেছি বা ফাইল আমরা লিংক করতে চাইতেছি। এন্ড href এর মধ্যে হচ্ছে আমার এই ফাইলের লোকেশনটা কোথায়। তো ডট স্ল্যাশ দিলে আমার এই জায়গায় ইন্ডেক্স, আমি ভুল জায়গায় নো, হ্যাঁ এখন নামছে। আচ্ছা, তো এখন আমরা দেখবো যে ডট স্ল্যাশ দিলে এই জায়গায় index.html আর style.css দুইটা ফাইল ছিল আমার, এই দুইটা চলে আসছে। তো আমি style.css দিলাম, কানেক্ট করলাম। কানেক্ট করার পরে আমি এর জন্য একটা ক্লাস ডিফাইন করলাম। ক্লাস কি এগুলো আমরা পরে দেখবো, সমস্যা নেই। এখন জাস্ট শুধু আমরা এক্সটেনশনের কাজটা দেখি। কি টেস্ট। তো এখন আমি এটা হচ্ছে স্টাইলের মধ্যে যা কল করলাম ডট টেস্ট। এই জায়গায় বললাম যে কালার রেড। তো এখন আপনি এই জায়গায় ধরেন যে আপনার তো অনেকগুলা আছে।
আপনার এই জায়গায় মনে করেন যে এরকম আরো 10টা টেস্ট আছে বা আরো অনেক প্রজেক্টের ভিতরে তো আরো অনেকগুলো এলিমেন্ট থাকে। তো এখন আপনি এই টেস্টটার এটা চেঞ্জ করতে চাইতেছেন। মানে আপনি HTML ফাইলটা এই জায়গা থেকে দেখলেন যে এটা এই জায়গায় আমার মানানসই হইতেছে না, ফন্ট সাইজটা ছোট করা দরকার বা কিছু একটা চেঞ্জ করা দরকার। তো আপনি এটার এই জায়গায় 100 টেস্টের মানে 100 যে ক্লাস থাকবো, তারপর আপনি যে এলিমেন্ট কল করবেন তাদের মাঝে স্ক্রল করে করে খুঁজবেন। তার চেয়ে এতে যে সময় নষ্ট হবে তার চেয়ে আপনি যদি এই জায়গায় এটাকে কন্ট্রোল চাপ দিয়ে কন্ট্রোল কন্ট্রোল শিফট কন্ট্রোলে তো হবার আমার কথা। যাই হোক, CSS ফাইল লোড নিচ্ছে, কন্ট্রোল শিফট F12 F12 দেন আমাদের এই জায়গায় আচ্ছা যাই হোক, এটা আপাতত কাজ করতেছে না কোনো কারণে। আচ্ছা এটা মনে হয় VS কোড রিলোড দিতে হবে। তো এই জায়গায় এইটা ইনস্টল করে নেবেন। এন্ড আরেকটা হচ্ছে আইকনের জন্য যেকোনো একটা এক্সটেনশন ইনস্টল করবেন। আমি হচ্ছে যে ড্রাকুলা আইকন নামে একটা ফন্ট আছে, এক্সটেনশন আছে ড্রাকুলা আইকন। আইকন এটা কই এখন আপাতত পাইতেছি না। যাই হোক, তো আপনারা চাইলে অন্য কোনটাও ইনস্টল করতে পারেন। ড্রাকুলা না পাইলে এই জায়গায় আরেকটা ছিল হচ্ছে আমাদের যাই হোক, আইকন লিখে সার্চ দিলে আসে। ম্যাটেরিয়াল আইকন ইউজ করতে পারেন। ম্যাটেরিয়াল আইকন সুন্দর আছে। ফাইলগুলো দেখলে বোঝা যায় আরকি যে সহজে আরকি বোঝার জন্য যে কোনটা কি ফেলে যে আইকন গুলো চেঞ্জ হয়ে যাবে দেখে। আর আরেকটা এক্সটেনশন ছিল, ওটার নাম আমার আপাতত মনে পড়তেছে না। ওটা আমাদের মেইন পিসিতে ইনস্টল করা CSS এর মতোই। হুম, CSS এই তো এই জায়গা থেকে যাওয়ার CSS অটো সাজেশন এক্সটেনশন গুলো আছে, আমি এক্সটেনশন গুলোর নাম আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, সমস্যা নেই। এই জায়গায় আমি আপাতত মনে নাই, কারণ আমি ওই আরেকটা পিসি আমাদের যেটা ওইটাতে হচ্ছে এগুলো ইনস্টল করা। আচ্ছা যাই হোক, তাহলে আমরা আরো এক্সটেনশন ইনস্টল করলাম কি কি, ম্যাটেরিয়াল চেঞ্জ লাইভ সার্ভার, এই দুটোর কাজই হবে। তো দেখলাম এটা কি চেঞ্জ হলো, ম্যাটেরিয়াল চেঞ্জ আচ্ছা যাই হোক, চেঞ্জ হয় না, চেঞ্জ হয়েছে হতে আমাদের হবে না। তো এখন আমরা তাহলে একটু ল্যাঙ্গুয়েজে, তো HTML এর মধ্যে আমাদের যেটা বলতেছিলাম যে আমাদের
যেটা ওপেনিং ট্যাগ এন্ড ক্লোজিং ট্যাগ, এই দুইটা মিলে হয় আমাদের হচ্ছে একটা এলিমেন্ট। এন্ড এরকম আমাদের অনেক এলিমেন্ট আছে। আমরা নরমালি যেরকম এলিমেন্টের মধ্যে এটা হচ্ছে আমাদের পি এলিমেন্ট, এটা দিয়ে আমরা প্যারাগ্রাফ টাইপের যে এইগুলা লেখাগুলো এগুলা লিখি। এরপর আছে আমাদের H1। তো এরকম H1 থেকে 6 পর্যন্ত কন্টিনিউয়াস আমাদের একটা আছে, সেট আছে। এই সেট দিয়ে হচ্ছে আমরা টাইটেল টাইপের যে লেখাগুলো, এই বিভিন্ন টাইপের টাইটেল লেখার জন্য ব্যবহার করি। যেমন এই জায়গায় এইটা হচ্ছে সবচেয়ে বড় ছিল, হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড। আর কন্ট্রোল শিফট, না সরি মেবি অল্টার, অল্টার শিফট ট্যাব দিয়ে যদি ডাউন অ্যারো কি চাপ দেন অটোমেটিক এক লাইন মানে লাস্ট যে লাইনে আপনার কার্সর থাকে তার নিচের লাইনে ওই লাইনটা সেম টু সেম কপি হয়। তো এটা হচ্ছে ভিএস কোডের শর্টকাট। এই টাইপের শর্টকাট গুলো ইউজ করলে তাড়াতাড়ি কোড করতে পারবে। তো এই জায়গায় H2, H2। তো এগুলা যদি আমি আচ্ছা এটা লাইভ সার্ভার ওপেন করেন, এটা আমি আবার ওপেন লাইভ সার্ভার দিলাম। তো এই জায়গায় আমাদের এটা ওপেন হয়েছে। তো আগেরটা, তো এই যে আমার H1 ছিল বড়, H2 তার চেয়ে ছোট, এরকম H3 4 5 6 এরকম নিচের দিকে আরো ছোট ছোট আর কি ইয়ে হয় আমাদের। এন্ড এরপরে আমাদের আরো ট্যাগ আছে। তো H সিরিজের ট্যাগ হলো এটা। এরপর এই ট্যাগ আছে, এটা হচ্ছে আমরা যে কোনো এক্সটার্নাল লিংককে আমার প্যারাগ্রাফের সাথে বা কোনো বিশেষ কার্ডকে বা ইমেজকে যদি আমরা ক্লিকেবল করতে চাই, তখন হচ্ছে আমরা এই এ ট্যাগ ব্যবহার করি। তো এই ট্যাগটা কিরকম, এটার মধ্যে এইচ ট্যাগের মধ্যে আমরা আগেই বলছি যে হচ্ছে যে কোনো এক্সটার্নাল লিংক দিই। তো আমি যদি বলি যে এই জায়গা থেকে আমি ভিএস কোডের যে এটা আছে আমাদের স্টুডিও কোড, এই ওয়েবসাইটটা কপি করলাম, কন্ট্রোল সি, এন্ড আমি এই জায়গায় এটা বসিয়ে দিলাম এন্ড এখানে আমি বলে দিলাম যে এটা গো টু ভিএস কোড হয়েছে, গো তো এখন যদি আপনি এই জায়গায় যান, তো এই জায়গায় দেখবেন যে এরকম লেখাগুলো থাকে। এই লেখাগুলো এইটার সুবিধাটা কি, আপনি যখন একটা প্যারাগ্রাফ লেখেন বা একটা প্যারাগ্রাফ ফেসবুকে যখন স্ক্রল করতে করতে দেখেন যে ক্যাপশনটা একটু বড়, তখন কিন্তু আপনার সি মোর বা এই টাইপের একটা বাটন থাকে বা লেখা থাকে যেটা প্যারাগ্রাফের সাইজেরই থাকে, জাস্ট ওটাতে ক্লিক করলে বড় হয়ে যায়। এই টাইপের যে লেখাগুলা বা এই টাইপের যে এগুলো অ্যাড করার জন্য আমরা এই ট্যাগ বা এটাকে অ্যাঙ্কর ট্যাগ বলে এটা ব্যবহার করি। তাহলে যদি আমি এই জায়গায় ক্লিক করি, তাহলে এটা আমার এই যে ভিজুয়াল স্টুডিও কোডে রয়েছে এটা মানে নিয়ে আসে। তো এটা হচ্ছে আমাদের এ ট্যাগ। এরপর আরেকটা আছে আমাদের ডিভ ট্যাগ। ডিভ, এই ট্যাগটা হচ্ছে আমাদের মেন যেটার কথা বলতেছিলাম যে এই আমাদের HTML এর যে ট্যাগ গুলো আছে এই ট্যাগ গুলোকে মেইনলি দুইটা ডিফারেন্সিয়েশন করা হয়। একটা হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট, মানে এলিমেন্ট গুলোকে একটা ব্লক লেভেল এলিমেন্ট, আর একটা হচ্ছে লাইন লেভেল এলিমেন্ট। ব্লক লেভেল এলিমেন্ট বলতে আমরা বুঝি যে এলিমেন্ট গুলোকে নিয়ে আমরা হচ্ছে যে এলিমেন্ট গুলোকে নিয়ে আমরা হচ্ছে কন্টেইনার টাইপ কাজ করতে পারি, বা এটার ভেতরে আমরা আরো অ্যাড করতে পারি, অন্যান্য এলিমেন্ট অ্যাড করতে পারি। যেমন আমরা এই ট্যাগ আছে, এই ট্যাগের মধ্যে কিন্তু আর কোনো ট্যাগ অ্যাড করতে পারবো না। কিন্তু আমরা চাইলে এই H2 এর মধ্যে কিন্তু এই ট্যাগ অ্যাড করতে পারবো। আমি যদি এখানে এই ট্যাগ পুরোটা কপি করে কন্ট্রোল সি, কন্ট্রোল ভি যদি দেই, হ্যাঁ তাহলে আমার এই পুরাটাই এই জনের যে সাইজটা এই সাইজটা ফলো করতেছে। তার মানে আমি এই ট্যাগকে চাইলেই আমার এই জায়গায় অ্যাড করতে পারি। কিন্তু আমি কিন্তু এই H2 কে চাইলে এই ট্যাগের মধ্যে অ্যাড করতে পারবো না। এখন আপনি যদি অ্যাড করেন এই জায়গায় আউটপুট আসবে। আপনি HTML এর CSS আউটপুট দেখতে পারবেন। কিন্তু যখন আপনি এই ট্যাগটাকে জাভাস্ক্রিপ্টে অ্যাড করবেন বা এই এলিমেন্টটা নিয়ে জাভাস্ক্রিপ্টে কোনো কাজ করতে যাবেন, তখন আপনার সরাসরি এরর আসবে যে আপনি ব্লক লেভেল এলিমেন্টকে লাইন লেভেল এলিমেন্টের মধ্যে আনতে পারবেন না। তো এই যে এই জায়গায় ডিফারেন্সটা যে আপনি যখন এই হ্যালো ওয়ার্ল্ডটা অ্যাড করছেন, এই জায়গায় এই ট্যাগ কিন্তু আসছে কই, এই হ্যালো ওয়ার্ল্ড এর পরে। এই জায়গায় আপনি যদি আন্ডার মানে ইন্টার দিয়ে নিচের লাইনেও নিয়ে যান, তারপরেও কিন্তু এটা এই জায়গায় আছে। কিন্তু আপনি যখন উপরে পি এর সাথে হ্যালো ওয়ার্ল্ড লিখছেন, এই এইচ1 যখন লিখছেন আপনি, তখন কিন্তু আপনার এটা এই ইসের মধ্যে আসে না, মানে এক লাইনে আসে না। তো এটা আরেকটু ভালোভাবে বুঝতে পারবো কিভাবে, আমরা যখন দুটো স্প্যান ট্যাগ ইউজ করি।
স্প্যান ধরেন এই জায়গায় আমি বললাম লোরেন 30 বা না এখন লাগবে না আমাদের 10। তো আমরা এই জায়গায় লোরেন 10 দিলাম। দেন আমরা যখন দেখি এই স্প্যান ট্যাগটা কি করছে, স্প্যান ট্যাগ কিন্তু এই এ ট্যাগের আগে থেকে শুরু হয়েছে। এই জায়গায় আমরা যদি বড় করি এই এ ট্যাগ কিন্তু নিচের লাইনের থেকে শুরু হয় না। আমরা আগে যখন এইচ ওয়ান আর পি ট্যাগের মধ্যে কাজ করছি এই জায়গায় আমরা যদি একটু বিশেষ করে দেখি যে আমরা প্রথমে হচ্ছে পি ট্যাগ আর এইচ ওয়ান ট্যাগটা এটাকে আমি একটু মিউট করি, কমেন্ট করে দিই। আর কমেন্ট, আচ্ছা এটা না করার কথা বলি। তো এই জায়গায় আমরা দেখি প্রথম যখন আমরা পি থেকে এইচ ওয়ানে আসছি বা পি ট্যাগের পরে এইচ ওয়ান ডিক্লেয়ার করছি তখন এটা আসছে কিভাবে নিচের লাইনে। এই পাশে কিন্তু আমার স্পেস ছিল কিন্তু এই স্পেস গুলা এই পি ট্যাগ ব্লক করে নিচ্ছে। তার মানে কি এটা আমার ব্লক লেভেল এলিমেন্ট বা এটা এলিমেন্ট গুলারে ব্লক করতে পারে বা যে পুরো লাইনটারে ব্লক করে যে লাইনে আপনি এটাকে কল করেন। কিন্তু সেম কাজটা যখন আমি স্প্যানের ক্ষেত্রে করছি, স্প্যান কিন্তু ওর জন্য যতটুকু জায়গার দরকার হয়েছে অতটুকু জায়গা রেখে বাকি জায়গাটা এ ট্যাগের দিয়ে দিছে। এন্ড এ ট্যাগ কিন্তু নিচের লাইন থেকে শুরু না হয়ে এই স্প্যান ট্যাগের পর এই জায়গা থেকে শুরু হয়েছে। তার অর্থ এই জায়গায় আমার স্প্যান যে আছে ও হচ্ছে লাইন লেভেল এলিমেন্ট যার কারণে ও পুরো স্পেস ব্লক করে না। আর পি ট্যাগ এইচ অন ট্যাগ এগুলো যে আছে এগুলো আমার ব্লক লেভেল এলিমেন্ট যার কারণে ওরে কল করলে আপনি যদি ওর মধ্যে একটা ওয়ার্ডও দেন তারপরে ও পুরো লাইনটাই ব্লক করে নেবে। তো এগুলা ব্লক আমরা সিএসএস দিয়ে অন্যভাবে ই করতে পারি, ফ্লেক্স দিয়ে এরপর ই করতে পারি। তো সেটা আমরা পরে দেখবো। তবে যেটা হচ্ছে যে আমরা এই ব্লক লেভেল এলিমেন্ট এন্ড লাইন লেভেল এলিমেন্ট এই ডিফারেন্সটা কিন্তু ইম্পর্টেন্ট। কারণ আপনি যখন ডিভ নিয়ে কাজ করবেন তখন আপনার বুঝতে হবে যে আপনি ডিভের মধ্যে কোন ট্যাগ অ্যাড করতে পারবেন কোন ট্যাগ অ্যাড করতে পারবেন না। তো ডিভ হচ্ছে আমরা মেন ব্লক লেভেল এলিমেন্ট, এরকম আরো একটা আছে সেকশন। তো সেকশন, তো সেকশন দ্বারা আপনি কি করেন যখন আপনি সিঙ্গেল লাইন ওয়েবসাইট ডিজাইন করি আমরা, সিঙ্গেল লাইন বলতে এক লাইনে একটা স্ট্যাটিক ওয়েবসাইট যখন আমরা ডিজাইন করি তখন প্রত্যেকটা সেকশন বা প্রত্যেকটা নেভিগেশন মেনু আলাদা করার জন্য আমরা সেকশন ব্যবহার করি। তবে এখন আমরা এটা সিএসএস এর ডিভ দিয়ে ব্যবহার করি। ডিভ এর জন্য আমরা একটা ক্লাস দেই কন্টেইনার নামে, দেন এই ডিভটাকে আমরা হচ্ছে পুরো কন্টেইনার হিসাবে ব্যবহার করি। তো এই কারণে আর আমাদের এই সেকশন ট্যাগটা ব্যবহার করার দরকার হয় না। তবে এটা জানা দরকার যে সেকশন ট্যাগ ডিভ ট্যাগের মতোই। তবে এই সেকশনের মধ্যে আমরা চাইলে ডিভ ট্যাগ এড করতে পারি। কিন্তু আপনি চাইলে একটা ডিভের মধ্যে সেকশন এড করতে পারবেন না। পারবেন কিন্তু সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টে যা এরর দেখাবে আরকি। তো এর উপর আর কি ডিসকাশন আছে? আচ্ছা, তো এর মধ্যে আমাদের HTML এর আরো কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে যেমন HTML লিস্ট বলতে একটা ইয়ে আছে। তো HTML এর দুই প্রকারের লিস্ট আছে। একটা হচ্ছে অর্ডার লিস্ট আর একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। হ্যাঁ, লিস্ট লিস্ট ডট আচ্ছা এই পর্যন্ত যে বুঝাইছে এই ফাইলে বা এই ফোল্ডারে এই যে এটাতে কারো কোনো বোঝার সমস্যা আছে বা কোনো প্রশ্ন আছে? ইনস্ট্যান্ট কারো কোনো কিছু যদি জানার থাকে প্রশ্ন করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা নেক্সট ফাইলে মুভ করি। তো আমাদের HTML এ হচ্ছে আইটেম লিস্ট করার জন্য বা ডাটাগুলোকে সুন্দরভাবে সাজানোর জন্য লিস্ট নামে একটা এলিমেন্ট আছে সেটা ব্যবহার করি। তো লিস্ট আমাদের দুই প্রকার, একটা হচ্ছে অর্ডার লিস্ট আর একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। এখন অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট কি? অর্ডার লিস্ট হচ্ছে আপনি যে লিস্টটাকে 1 2 3 4 বা একটা যে কোনো সিরিয়াল মেইনটেইন করে তারপর লিস্ট করে। আর আনঅর্ডারড লিস্ট হচ্ছে আপনি এগুলার বিভিন্ন স্পেশালাইজড আইকন ব্যবহার করে যেমন বুলেট আইকন, অ্যারো আইকন এই টাইপের আইকন ব্যবহার করে লিস্ট করেন যার ফলে এর কোনো সিরিয়াল থাকে না। তো এটা আমরা লিস্টকে এলআই দ্বারা ই করি। ও সরি, হ্যাঁ, তবে লিস্ট গুলোকে আমাদের প্রথমে ডিফাইন করতে হবে যে আমরা কি টাইপের লিস্ট আনতে চাচ্ছি। তো আমরা যদি আনঅর্ডার লিস্ট তো ইউএল দ্বারা আমরা আনঅর্ডার লিস্ট বুঝাই এন্ড দেন আমরা এলআই যদি দেই তো এই জায়গায় বললাম যে দেন
তো এটা যদি আমরা লাইভ সার্ভার ওপেন করি, হঠাৎ পিছনে যদি ক্লিক করে, এই জায়গায় আমরা দেখি যে আনঅর্ডার লিস্ট যখন আমরা ডিক্লেয়ার করছি, তখন আমাদের এই যে আইটেম গুলো আছে এগুলো আসছে কি একটা বুলেটের মতো বা ডট ডট এসে। তো এইটারে যখন আমরা হচ্ছে অর্ডার লিস্ট হিসাবে ডিফাইন করব, তো এটারে যখন আমরা অর্ডার লিস্ট হিসাবে ডিফাইন করব, অর্ডার লিস্ট হিসাবে ডিফাইন করার জন্য ও এল ও এল, তো আমরা যদি এটা লাইভ সার্ভারে দেখি, তো এই যে এখানে দেখতে পাচ্ছি যে এইগুলোরে তখন আমরা একটা নাম্বারিং এর মাধ্যমে সিরিয়াল মেইনটেইন করে সিরিয়ালাইজ করছি যে নাম্বার অন কাউন্ট বোর্ড এরকম। তো এইগুলা এটা হচ্ছে আমাদের লিস্টের কাজ। তো আমরা চাইলে সিএসএস দিয়ে লিস্টের অনেক হিসাব চেঞ্জ করতে পারি। তো এই হলো আমাদের লিস্ট। তো একটু স্টাইলের দিকে যদি আমরা যাই, স্টাইল, জি, হ্যাঁ পারতাম। আমি আপনাদের বোঝার জন্য, কারণ এই কোডের ফাইলগুলো আপনারা আবার আমার ড্রাইভ লিংকে পেয়ে যাবেন। না, এটা হচ্ছে ডিফারেন্স আছে। আপনি এই জায়গায় তো আর এটার সাথে ওটা কানেক্ট করার কোনো দরকার নেই। আপনি তো এইটা হচ্ছে আলাদা ফাইল প্র্যাকটিস করতেছেন, ওটা আলাদা ফাইল। তবে আপনি যখন হচ্ছে এরকম আলাদা আলাদা পেজ করবেন, তখন জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আপনি একটার সাথে আরেকটা কানেক্ট করবেন। বাটনে সে এইচটিএমএল এর মাধ্যমে কানেক্ট করা যায়, সিস্টেম আছে। তো ওটা আমরা পরে দেখি। তো আগে আমরা হচ্ছে যে স্টাইলগুলো নিয়ে একটু আলোচনা করি, তাহলে আমাদের হচ্ছে দুইটা একসাথে আগাইতে সুবিধা হবে। তো স্টাইল করার জন্য আমরা যে সিনট্যাক্সটা ব্যবহার করতেছিলাম, ক্লাস, এই জায়গায় আমরা প্রথমে যেটার উপরে স্টাইল অ্যাপ্লাই করব বা যেটার উপরে স্টাইলটা দিব, সেটার জন্য আমরা একটা সিলেক্টর ব্যবহার করছি। এখন এই সিলেক্টর হতে পারে ক্লাস, হতে পারে আইডি। ক্লাস কি আইডি কি ওটা বোঝার জন্য আমাদের এই জায়গায় যেতে হবে। তা আপনি এই জায়গায় যখন প্রজেক্টে কাজ করবেন, আপনার এই জায়গায় পি ট্যাগ কিন্তু অনেক থাকবে। আপনি কিন্তু সরাসরি পি ট্যাগ কল করে এই জায়গায় যদি আপনি কাজ করতে চান স্টাইল ট্যাগের মধ্যে, সেটা কিন্তু আপনি পারতেছেন না। কারণ আপনি যদি পি ট্যাগ কল করেন, পুরো প্রজেক্টে যতগুলো পি আছে সবগুলো একসাথে চলে আসবে। তো তার জন্য আপনার কি করতে হবে, এই পি এর জন্য একটা স্পেশাল আইডেন্টিটির দরকার। তো আমরা তখন ব্যবহার করতেছি ক্লাস। ক্লাস দিলাম যে ন্যাব, ন্যাব তো এখন এই জায়গায় ন্যাব মেনু, তো ন্যাব মেনু তো আর আমার একটা থাকবে না, থাকবে অনেকগুলো। তো নেভিগেশন বারে ধরেন আপনার ৪টা নেভিগেশন মেনু আছে। তো এখন এই প্রত্যেকটা মেনু আপনি একসাথে সেম ডিজাইন করবেন, কারণ ওইগুলোর ফন্ট সাইজ থাকে সেম, তারপর হোভার এফেক্ট থাকে সেম, সবই সেম থাকে। তো জাস্ট টেক্সট গুলো আলাদা থাকে, ফন্ট ফ্যামিলি থাকে সেম। তো এগুলো যদি আপনি আলাদা আলাদা কল করতে চান, মানে প্রত্যেকটা যদি আপনি উম, আলাদা আলাদা ক্লাস দেন, অসুবিধা তাহলে একটা ক্লাস দিলে আপনি একবারে যদি কল করেন, তাহলে ৪টা একসাথে কল হয়ে যেতেছে। আপনি একসাথে ফন্ট সাইজ, ফন্ট ফ্যামিলি, তারপর হচ্ছে আমাদের কি বলে এটাকে, ফন্ট কালার, এগুলো আপনি আগে থেকে একটার ভিতরেই সিলেক্ট করে দেন আপনি ওটাতে অ্যাপ্লাই করতে পারতেছেন। কিন্তু সমস্যা হচ্ছে এখন আপনি চাইতেছেন যে প্রত্যেকটা আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড কালার সেট করুন। তো এখন এই ক্লাসটার মধ্যে বা এই নেভিগেশন মেনুর ক্লাসটার মধ্যে প্রত্যেকটাকে আলাদা আলাদা আইডেন্টিফাই করার জন্য আমরা ব্যবহার করি আইডি। তো ক্লাস হচ্ছে কিসের জন্য, যে একটা নির্দিষ্ট এলিমেন্টের মধ্যে আমাদের যখন সেম টাইপের ডিজাইন অনেকগুলোর মধ্যে অ্যাপ্লাই করার দরকার হয়, তখন আমরা ক্লাস ব্যবহার করি। যেমন এটা একটা ন্যাব মেনু বা নেভিগেশন বারের আন্ডারে ছিল, এন্ড ওইটার মধ্যে সবগুলা নেভিগেশন বার বলতে আমরা যেটাকে বুঝি যে এই যে এই জায়গায় যে আমার নেভি বারটা আছে, যেটার মাধ্যমে আমরা পুরো ওয়েবসাইটের যে কোনো পেজে মুভ করতে পারতেছি বা অ্যাক্সেস করতে পারতেছি, এটাকে বলা হয় হচ্ছে নেভিগেশন বার। তো এখানে এই যে ডক আপডেট, এগুলার কিন্তু এই যে হোভার ইফেক্টটা, ফন্ট সাইজ, ফন্ট ফ্যামিলি, এগুলা কিন্তু সব সেম। তো সব সেম যার কারণে এখন হচ্ছে আমরা তাহলে এগুলোকে সব সেম একসাথে ডিজাইন করার জন্য আমার কি করতে হবে, তাহলে আমার তখন আমার ব্যবহার করতে হবে হচ্ছে ক্লাস। তাহলে আমি এই সবগুলোরে সেম ক্লাস দিলে
আমি জাস্ট যদি মেনু ক্লাসটা কল করি তাহলে আমার নেমবারের মধ্যে যে মেনুগুলো আছে মানে পি ট্যাগ গুলো আছে এগুলো সব কল হবে। এখন আপনি কোনো কারণে চাইলেন যে আপনার এই প্রত্যেকটা আলাদা আলাদা ফন্ট কালার দিবেন অথবা আপনি প্রত্যেকটাতে একটা ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করবেন। তো এইটা অ্যাড করার জন্য তখন আপনার তো এগুলো আলাদা আলাদা ভাবে আবার অ্যাক্সেস নেওয়া দরকার হবে। তখন আমরা এই অ্যাক্সেসটা নেওয়ার জন্য আইডি ব্যবহার করি। আইডি হচ্ছে একেবারে ইন্ডিভিজুয়াল মানে বেসিক লেভেলে যায় আমার এলিমেন্ট গুলোকে সিলেক্ট করতে সাহায্য করে। আর আমরা যখন আইডি কল করি ক্লাস কল করি তখন ডট দিয়ে আমরা হচ্ছে ক্লাসের নাম লিখি। আর যখন আমরা হচ্ছে আইডি কল করি তখন আমরা হচ্ছে হ্যাশ ব্যবহার করি। তো হ্যাশ দিয়ে আমরা হচ্ছে এরপর আইডি যে কোনো আইডি যে মেনু ওয়ান ওয়ান। তো এই জায়গায় আমি এটাতে কল করলাম মেনু। তো এই যে মেনু ওয়ানকে কল করলাম আমরা তো আইডি কল করি হ্যাশ দিয়ে এন্ড ক্লাস কল করি ডট দিয়ে। তো এখানে আমরা যেটা দিয়ে কল করতেছি এটা সিলেক্টর, এটাকে বলে সিলেক্টর। তো এটা আমি চাইলে সরাসরি আমার এলিমেন্টের নাম কল করতে পারি। তো সেটা ওইভাবে কল করার সিস্টেম আছে। আর নরমালি আমরা এইভাবে ক্লাস বা আইডি দিয়ে কল করি। এখন এই জায়গায় একটা কালার চেঞ্জ করছি বা ফন্ট কালার চেঞ্জ করছি এটার জন্য যে এই পাশে দুইটা এই জায়গায় একটা জিনিস আছে বা সিনট্যাক্স আছে। এই পুরাটাকে বলা হয় হচ্ছে কি বলে ডিক্লারেশন। মানে আপনি একটা ভ্যালু ডিক্লেয়ার করছেন। এই ডিক্লারেশনের আবার দুইটা পার্ট আছে। একটা হচ্ছে আমার প্রপার্টি আর আরেকটা হচ্ছে আমার ভ্যালু। এখন এই জায়গায় কালার আপনি চেঞ্জ করছেন ব্রাউন। তো এই জায়গায় কালার হচ্ছে আপনার প্রপার্টি আর ব্রাউন হচ্ছে আপনার যে প্রপার্টির যে ভ্যালুটা আপনি চেঞ্জ করতেছেন সেই ভ্যালু। এরকম আরো অনেক আছে যেমন ফন্ট ফ্যামিলি আছে, টেক্সট প্যাটার্ন আছে, ফন্ট ফ্যামিলি। যে ফন্ট ফ্যামিলিতে আপনি যে কোনো ফন্ট ফ্যামিলি এড করতে পারবেন। আর এরপরে আছে হচ্ছে ফন্ট ফ্যামিলি ফন্ট সাইজ, ফন্ট সাইজ। আপনার ফন্ট রিলেটেড যত ইগুলো আছে প্রপার্টি গুলো আছে এগুলো যখন আপনি ফন্ট লিখবেন এই জায়গায় চলে আসবে ফন্ট ফ্যামিলি, ফন্ট ওয়েট। তো এইগুলা খুব একটা ব্যবহার করা হয় না আমাদের। আমাদের ব্যবহার করা হয় ফন্ট সাইজ। এটা দিয়ে আমরা ফন্টের সাইজ বড় করি ছোট করি। ফন্ট ফ্যামিলি আমরা কাস্টমাইজ ফন্ট ফ্যামিলি যখন ফন্ট অ্যাড করি ডিফারেন্ট ডিফারেন্ট ফন্ট ফ্যামিলি অ্যাড করি তখন আমরা এটা ব্যবহার করি। ফন্ট ওয়েট এটা দিয়ে আমরা বোল্ড করি, থিন করি, লাইট করি। ফন্ট স্টাইল এটা দিয়ে ইটালিক, আন্ডারলাইন এই টাইপের যেগুলো আছে এগুলা করি। আর ফন্ট ডিসপ্লেটাও ব্যবহার করা হয় না। তবে এই জায়গায় আরেকটা আছে। এই জায়গায় আসতেছে না আপাতত। হ্যাঁ, আর কালার দেওয়া হচ্ছে শুধুমাত্র এই জায়গায় কালার নামে একটা প্রপার্টি আছে যেটা আমরা ফন্ট কালার চেঞ্জ করি কিন্তু এর আগে কোনো ফন্ট নাই। আর ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করার জন্য আমরা বিজি বা সরি বিজি না, বিজি হচ্ছে তো বিএস কোডে সব। তো ব্যাকগ্রাউন্ড, তো ব্যাকগ্রাউন্ড রিলেটেড যতই আছে আমরা ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করতে পারি। তারপর ব্যাকগ্রাউন্ডে ইউআরএল অ্যাড করতে হলে শুধু ব্যাকগ্রাউন্ড কল করতে পারি। তারপর ব্যাকগ্রাউন্ড ইমেজ, পজিশন, রিপিট এগুলো আমরা নরমালি ব্যবহার করি। ভিজিবিলিটি, ব্যাকড্রপ, ফিল্টার। আচ্ছা এটা আবার আলাদা জিনিস। তো ফন্ট সাইজ, এই যে সাইজ। তো আমি লার্জ স্মল এর জায়গায় ডিফল্ট ভ্যালু দিতে পারি চাইলে অথবা আপনি পিক্সেল আর আরইএম এই দুইটা মেজারমেন্ট আমরা ব্যবহার করি এই দুইটাও করতে পারেন। আমরা অন পিক্সেল সমান সরি অন আরইএম সমান সমান হচ্ছে 16 পিক্সেল অর্থাৎ আপনি 16 পিক্সেল দিলে 16 পিএক্স দিলে যে সাইজটা পাবেন আপনি অন আরইএম ইউজ করলে সেই সাইজটা পাবেন। তো আপনি যদি এটা চেঞ্জ করেন আচ্ছা এটা লিংক করা নাই মেবি তো এটা কানেক্ট হবে না। টাইটেল লিঙ্ক তো এই জায়গায় আমার পি ট্যাগ নাই বলে দিতে ইয়ে হয়। ওকে,
তো আমি এখন এই জায়গায় একটা যদি ক্লাস নেই, তো ভিএস কোডে আমরা সহজে ক্লাসগুলো কল করতে পারি এইভাবে, যে আপনি ডট দিয়ে যদি ধরেন আপনি একটা পি ট্যাগ দিলেন, পি ডট, আপনি এটার জন্য ক্লাস সেট করতে চাইতেছেন হচ্ছে স্টাইলের মধ্যে আমরা কি দিছিলাম, টেস্ট। আপনি হচ্ছে পি ক্লাস টেস্ট নামে একটা ফাইল ক্রিয়েট করতে, মানে এলিমেন্ট ক্রিয়েট করতে চাইছেন, তো পি ডট কি টেস্ট যদি লিখে আপনি এন্টার দেন, তাহলে আপনার হচ্ছে এই যে অটোমেটিকলি এটা ক্লাস সেট হয়ে চলে আসবে। আপনি যে লোডে 120, তো এই যে আমার এই জায়গায় ফন্ট সাইজ, তো সিএসএস ভিএস কোড আপনি এই জায়গা থেকে এইভাবে ফন্ট চেঞ্জ করতে পারবেন, মানে ফন্ট কালারটা একবার অ্যাড করার পরে আপনি এই জায়গা থেকে চাইলে কালার অ্যাডজাস্ট করতে পারবেন পরে প্যালেট থেকে। এন্ড মেনু দিয়ে সেম ভাবে আপনি যদি একটা মেনু ক্রিয়েট করতে চান, মানে পিন যে মেনু আছে, তো আপনি ধরেন যে একটা এ ট্যাগ, কতগুলো এ ট্যাগ দিয়ে করবেন, তো কি যেন ছিল, আচ্ছা এ হ্যাশ, আমরা নাম দিচ্ছি কি মেনু ওয়ান, মেনু ওয়ান, এন্টার দিলে এই যে আপনার আইডি মেনু ওয়ান চলে আসছে। আর আপনি এই জায়গায় লোরেন্ট নাম করতে পারেন, লোরেন্ট 5, এই যে আমার এটা অটোমেটিকলি ইয়ে হয়ে গেছে, মানে এই জায়গায় আইডিটা সিলেক্ট হয়ে গেছে, আর আমার আইডিটা বারবার লেখা হবে না, মানে ওই জায়গায় স্পেসিফাইড লেখা হবে না। তো এখন আপনি টেস্ট দিয়ে চাইলেন যে আরো 5টা আপনার পি ট্যাগ কল করতে চান, তো তার জন্য শর্টকাট আছে, পি দিয়ে আপনি হচ্ছে স্টার্ট, ও সরি ডট, পি ডট টেস্ট ইনটু, আপনি কতগুলো অ্যাড করতে চান, আমরা বললাম যে 5টা অ্যাড করতে চাই বা 4টা, কোন 5টা হবে, তাহলে তাহলে এন্টার দিলে এই যে আমার পি টেস্ট অলরেডি চলে আসে, মানে আমার তখন পি ট্যাগ গুলো অটোমেটিকলি চলে আসে, আর আলাদা আলাদা প্রত্যেকবার পি ট্যাগ কল করার দরকার হয় না। তো এই টাইপের শর্টকাট গুলো হচ্ছে কোড করার সময় আপনার কোড ফাস্ট করার জন্য ব্যবহার করার দরকার হয়। তো যে জায়গায় ছিলাম আমরা, যে এটা হচ্ছে আমার প্রপার্টি এন্ড এটা হচ্ছে ভ্যালু, এরকম আরো অনেক প্রপার্টি আছে। তো আমরা যখন কোনো আইটেম সেন্টার করতে চাই তার জন্য আমরা ব্যবহার করি হচ্ছে ফ্লেক্স। তো ফ্লেক্স এর আন্ডারে আমাদের বেশ কিছু প্রপার্টি আছে। তো সেটা কিরকম, আমাদের এই জায়গায় প্যারেন্ট ডিভ হচ্ছে ডিভ, মানে প্যারেন্ট হচ্ছে, প্যারেন্ট এলিমেন্ট হচ্ছে বডি, কারণ বডির মধ্যে আমরা পি গুলার অ্যাড করছি। এখন এইগুলারে যদি আমি আবার একটা ডিভ এর মধ্যে অ্যাড করি, তাহলে ডিভ হবে প্যারেন্ট এলিমেন্ট, এগুলো হবে সিবলিং এলিমেন্ট, আর বাইরের গুলোর সাথে এগুলার কানেক্ট হবে হচ্ছে গ্র্যান্ড, গ্র্যান্ড আর বলে না, তখন এটারে বলে পি, এই যে ধরেন আপনারা, আমরা এটার একটা কন্টেইনারের মধ্যে নিই, বডি কন্ট্রোল এক্স, এখন এটার মধ্যে ডিভ নিলাম একটা ডিভ, আর ডিভ ডিক্লেয়ার করার সময় আপনার আলাদাভাবে ডিভ বলাও লাগে না, জাস্ট ডট কন্টেইনার নাম দিয়ে দেন আপনি, কন্টেইনার। তো এটা আপনি চাইলে যে কোনো নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যদি শুধু ডট দিয়ে যে কোনো দেন বা হ্যাশ দিয়ে দেন, তাহলে এটা সরাসরি ডিভ আইডেন্টিফাই করে। দেন আমি যদি কন্ট্রোল পি দিই, তার মানে আমার এই কন্টেইনার হচ্ছে ডিভটা, এন্ড এটার মধ্যে আমি সব এগুলা করছি। তো এখন এই কন্টেইনারটার দরকারটা, এটার দরকারের জন্য অনেক, এটার দরকারটা হচ্ছে যে আপনার বাসায় যখন মেহমান যায়, আপনি কিন্তু মেহমানের যখন কোনো কিছু আপ্যায়ন করেন, সেটা কিন্তু মানে বাজার থেকে কিনে এনে তার সামনে দেন না। আগে ভিতরে নেন, নেওয়ার পর ধুয়ে মুছে কাইটা তারপর ওটা সাজায় সুন্দর মতো প্লেটে করে দেন না? এই জায়গায়ও বিষয়টা সেম, যে আপনি এলিমেন্ট গুলো যদি আলাদা আলাদা ডিজাইন করেন, ডিজাইন আপনার হবে, কিন্তু হইলেও আপনি যখন এই ডিজাইনটারে একটু অন্যরকম ভাবে কাস্টমাইজেশন করতে চাইবেন, একটা কাস্টমাইজেশন করলে দেখবেন, একটা পার্ট কাস্টমাইজেশন করলে দেখবেন আরেক পার্টে স্পেস কম হয়ে গেছে, প্যাডিং বেড়ে গেছে, মার্জিন কম হয়ে গেছে। তো এই অসুবিধাগুলো থেকে বাঁচার জন্য হচ্ছে আমরা প্রত্যেকটা এলিমেন্টকে আলাদা আলাদা কন্টেইনারের মাঝে ডিজাইন করি। এর সুবিধাটা কি, আপনি যখন অন্য একটা, ধরেন আপনি ন্যাপ বারের জন্য যেই বাটনটা সেট করছেন বা একটা স্পেস ফিক্স করছেন, ওই স্পেসটা আপনি যখন হিরো সেকশনে যে একটা ইমেজ অ্যাড করতেছেন বা ন্যাপ বারের নিচে একটা ইমেজ অ্যাড করতেছেন, তখন কিন্তু আর ওই স্পেসটা ব্লক হতে পারতেছে না, কারণ ন্যাপ বারের কন্টেইনার আগে থেকে
ওই স্পেসটা সুন্দর মতো সবার জন্য ব্লক করে রাখছে। তো এই ধরনের সুবিধাগুলোর জন্য এরপর আপনি যখন রেসপন্সিভ করবেন, যেটা বলতেছিলাম, তখন আপনার এলিমেন্ট গুলারে আলাদা আলাদা ভাবে যদি কন্টেইনারের মধ্যে থাকে, আপনার জাস্ট কন্টেইনার গুলারে রিপোজিশনিং করলেই সুন্দরভাবে আপনার পুরো ওয়েবসাইটটা আপনি একটা শেপে নিয়ে আসতে পারতেছেন। কিন্তু যদি এগুলো আলাদা আলাদা ভাবে আলাদা আলাদা এলিমেন্ট হিসাবে থাকে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল এলিমেন্ট হিসাবে থাকে, তখন কিন্তু আপনি এই সুবিধাটা পাইতেছেন না। তখন আপনার প্রত্যেকটা এলিমেন্টের জন্য আপনার আলাদা আলাদা ভাবে কোড করা লাগবে। তো এইটা হচ্ছে অনেক বড় একটা সমস্যা, যার কারণে আমরা ন্যাপবার, যেমন আমরা যখন ন্যাপবার ডিজাইন করি তখন ন্যাপবার এইগুলাকে বলা হয় কম্পোনেন্ট। তো যখন আমরা ন্যাপবার ডিজাইন করি, ন্যাপবারের একটা কন্টেইনার থাকে, হিরো সেকশন ডিজাইন করি, হিরো সেকশনের একটা ডিজাইন কন্টেইনার থাকে। তো এইরকম ভাবে আলাদা আলাদা ভাবে ডিজাইন করার কারণে একটা সুবিধাটা হয়। তো ডিসপ্লে আমরা কথা বলতেছিলাম ডিসপ্লে ফ্লেক্স। তো এই ফ্লেক্স এর জন্য আগে আমাদের আরো কিছু প্রপার্টি সম্পর্কে জানা দরকার। আহ, সেগুলো হচ্ছে হাইট এন্ড উইডথ। আমার বডি ট্যাগের জন্য এই জায়গায় আমরা কি দেখতেছি যে আমার বডি ট্যাগ কিন্তু, আমি যদি এটা একটু ওপেন করি, এইটাকে বলা হয় হচ্ছে ডেভ টুল বা ডেভেলপার টুল। এইটার জন্যই হচ্ছে মেইনলি ব্রাউজারটা। তো আপনি যখন যাইতেছেন এই জায়গায় যখন কি করতেছেন, তো এই জায়গায় একটা ডিফারেন্ট কালার দেখতেছেন, তার মানে আপনার পুরো ওয়েবসাইটটার আয়তন হয়েছে এইটুকু বা সাইজ হয়েছে এইটুকু। কিন্তু সমস্যা হচ্ছে যে আপনি যদি একটা ফিক্সড হাইট উইডথ সেট না করেন, আপনি যখন কোনো কিছু সেন্টার নিতে চাইবেন, আপনার কিন্তু সেটা সেন্টারে আপনি নিতে পারতেছেন না। কারণ ওইটা আপনার জন্য, ওই সেন্টারে নেওয়ার জন্য এখন আপনার বলা হইলো যে আপনার একটা হাতে জিনিস দেওয়া যায়, এটা একটা কেন্দ্রে রাখো, এখন আপনার বলা হইলো না যে কার মধ্যে রাখো বা ওই জিনিসটার আয়তন কতটুকু, তাহলে তো আর আপনি ওটা সেন্টারে রাখতে পারবেন না। কারণ আপনি জানেনই না যে আপনার ওটা নির্দিষ্ট আয়তন কতটুকু, দৈর্ঘ্য কতটুকু, প্রস্থ কতটুকু, এটার মধ্যখান কোন জায়গায়। এই সেটার জন্য আমাদের হচ্ছে প্রথমে বডির মধ্যে তার হাইট দিতে হবে। তাহলে আমরা সরাসরি বডি ট্যাগটা কল করলাম, কারণ প্রজেক্টে বডি ট্যাগ একটাই থাকে। বডি ট্যাগ আর সেকেন্ড কোনো বডি ট্যাগ হয় না, যার কারণে বডি ট্যাগ আমরা একটাই কল করতে পারি। তো বডির জন্য আমরা প্রথমে উইথ সেট করব। তো উইথ সেট করব। এখন উইথ আমরা চাইলে স্পেসিফিক পিক্সেল দিয়েও সেটআপ করতে পারি, অথবা চাইলে আমরা অটো রেসপন্সিভ এর মতো সেট করতে পারি। কি রকম? আপনি যদি উইথটা ধরেন এই যে কত 500 পিক্সেল সেট করেন, এটা কিন্তু ফিক্স। এখন এটা যদি ডিসপ্লের মধ্যে না আছে, তাহলে আপনি কি হবে, সেটা স্ক্রল করবেন, কিন্তু তারপরে আপনার কিন্তু এই যে তখন 500 পিক্সেল বলতে এইটুকুই বোঝায়। 500 মানে এই সাইডে এইটুকু হাইট, উইডথটা এদিকে আসে আর হাইটটা আসে লম্বা। তো আমরা যখন 500 পিক্সেলের উইডথের কথা বলতেছি, এই যে ডিপ কন্টেইনার পেলাম না। আচ্ছা, এটা পুরোটা হচ্ছে HTML, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের বডির যে বডি পার্টটুকু, মানে আমরা যেটুকুতে সাইজ দিছি। তো 500 পিক্সেল মানে এখন এটা কিন্তু আর আমি যখন ডিসপ্লে বড় করতেছি বড় হইতেছে না এটার সাথে সাথে। তো এটা একটা অসুবিধা, কারণ প্রত্যেকটা ডিসপ্লের জন্য এতগুলা কোড করার জন্য আপনি সুযোগ পাবেন না। তো এটা একটা ঝামেলা, যার জন্য আমরা কি করি, এটাকে উইথ 100% হিসাবে সেট করি। তাদের সুবিধা কি, আমার ডিসপ্লে যতটুকু থাকে, মানে যতটুকুতে দেখানো সম্ভব হয়, এটা কি করে পুরো ডিসপ্লেটাই, ওইটুকু পুরো ডিসপ্লেটাই কভার করে। যার ফলে এই যে আমার এটা বড় করলে বড় হয়েছে, ছোট করলে এটা ডিসপ্লের সাথে সাথে অটোমেটিক্যালি ছোট হইতেছে। তো এর জন্য আমার কোনো আলাদাভাবে কোড করা বা আলাদাভাবে কোনো হ্যাসেল করার দরকার হইতেছে না। এটা হলো একটা সুবিধা, যে পার্সেন্টেজ হিসাবে করার জন্য। এছাড়া আপনি হাইটের জন্য আমরা কি করি? হাইটের জন্য আপনারা এইভাবে সেট করতে পারেন। কিন্তু সমস্যা আছে যে আপনি হাইট যদি অটোমেটিক্যালি মানে ফিক্সড একটা হাইট সেট করেন, তখন কিন্তু আপনার ইয়া মানে কি বলে এটাকে, আপনি যদি একটা ফিক্সড হাইট সেট করেন, আপনি যখন আরো এলিমেন্ট এড করবেন না, নিচে আরো কম্পোনেন্ট এড করবেন, এই কম্পোনেন্ট গুলা কিন্তু আপনার বডির বাইরে চলে যাবে, যেটা ওভারফ্লো বলে। তো আপনি যদি ওভারফ্লো নিয়ে কাজ করেন, তাহলে আপনার এগুলো সব মনে করেন যে সুন্দরভাবে নাও আসতে পারে।
বা আসে না, নাও আসতে পারে না, এটা আসে না। তো এই অসুবিধাটা সলভের জন্য আমরা কি করি, আমরা ডিভে ফিক্স মানে বডি ট্যাগে বা কন্টেইনারে কোনো সময় ফিক্সড হাইট সেট করি না। আমরা নরমালি হাইট দিয়ে তো আমরা বুঝলাম যে লম্বালম্বি ভাবে হচ্ছে কি করে সাইজ মেজার করি। তো আমরা এর জন্য ব্যবহার করি মিন হাইট, অর্থাৎ মিনিমাম একটা হাইট আমরা সেট করে রাখি। তো 100 ফিট। তো এখন এই ভিএইচ কি বলে? আচ্ছা, ভিএইচ এর ফুল ফর্ম হচ্ছে ভার্টিক্যাল হাইট। মানে এই দিকে আমার পুরো ডিসপ্লেটা যতখানি আরকি আমরা এই যে এই এই জায়গা থেকে এইটুকু মানে টাইটেল বার, তারপর নিচে স্ক্রল বার, এইটুকু বাদে আমরা যতটুকু আরকি দেখতেছি এইটুকুরে হচ্ছে 100 ভিএইচ বলে, 100 ভার্টিক্যাল হাইট বলে। তো এটা হচ্ছে পুরো ডিসপ্লেটারে আমার আইডেন্টিফাই করে। নরমালি 180p ডিসপ্লে যেগুলা ওইগুলোতে হচ্ছে পুরা আপার থেকে এই যে এই জায়গা থেকে এই পর্যন্ত যে পুরাটারে হচ্ছে 100 ভিএইচ বলে। এটা হচ্ছে ডেভেলপারদের একটা আনঅফিসিয়াল মেজার আরকি। যে নরমালি আমাদের 100 ভিএইচ 100 1080p যে মনিটর গুলা ওইগুলাতে হচ্ছে এটা মেজারটা আসে। এক ডিসপ্লে মানে ওয়ান ডিসপ্লে হাইট মেজারমেন্টটা হয়। তো নরমালি ল্যাপটপের ডিসপ্লেতে এটা আসে না। না, স্ক্রল করলে এটা করে নিচে একটা স্ক্রল বার চলে আসে। তো এই মেজারমেন্টটা করে কি কারণে, যে আমার ডিসপ্লের ভিতরে যে এলিমেন্ট গুলো আছে এগুলো যাতে আমি সুন্দরভাবে দেখতে পারি। তো নরমালি এটারে 100% দিলে অসুবিধাটা কি, যে হাইট কিন্তু আমরা নরমালি স্ক্রল করি কিন্তু উইথে কিন্তু আমরা স্ক্রল করি না, বা ডিফল্ট ভাবে ব্রাউজার উইথের দিকে স্ক্রল সাপোর্ট করে না। যার কারণে আমরা যদি উইথ 100% দেই, তার মানে এটা এই জায়গা থেকে এই পর্যন্ত ডিসপ্লেতে যতটুকু জায়গা আছে এইটুকু দেখাইতে পারে। বাট হাইটে যখন আমরা 100 ভিএস দেই, এই জায়গায় তো একটা স্ক্রল মানে 100% দেই, তখন এই জায়গায় তো একটা স্ক্রল বার আছে। তার মানে এটা স্ক্রল করলে অনেক দূর যাবে। তো এটার 100% মেজারটা আসলে ইনফিনিটি হয়ে যায়। যার কারণে এই মেজারটা এই জায়গায় কাজ করে না। এইটা আবার কাজ করে কখন, যখন আপনি বডি ট্যাগের একটা মেজার দিলেন যে মিনিমাম হাইট বা আপনি ফিক্স হাইট দিলেন যে 100 পেজ, তখন তার মধ্যে কন্টেইনার যদি দেন যে হাইট 50% উইথ 50%, সেটা তখন কাজ করবে। কিন্তু নরমালি মেইন কন্টেইনার বা মেইন বডি যেটা, সেটার মধ্যে যদি আপনি হাইট 100% দেন, তাহলে এটা কাজ করে না। তো এই আজকে আপাতত থাকুক, কারো কোনো প্রশ্ন থাকলে করেন। তো ফ্লেক্স গুলা নিয়ে আমরা পরে কথা